প্রতি বছর ভারত আর বাংলাদেশ দুই দেশ মিলিয়ে লক্ষ লক্ষ ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। ইঞ্জিনিয়ারিং, এমবিএ, বিএ, বিএসসি, বিকম। ডিগ্রির নাম আলাদা, কিন্তু ডিগ্রি হাতে পাওয়ার পর প্রশ্নটা সবার একটাই, এখন কি? 4-5 বছর পড়াশোনা, দিনরাত অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, প্রজেক্ট, আর বাবা মায়ের একটাই আশা, ডিগ্রি হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? ডিগ্রি হাতে আসার পর অনেকেরই জীবন যেন হঠাৎ থেমে যাচ্ছে। আজকে লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট এক অন্যরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। বছরের পর বছর পড়াশোনা, হাজার হাজার টাকা ফিস, হাতে সার্টিফিকেট, কিন্তু একটা ভালো চাকরি নেই। একটা রিপোর্ট বলছে ইন্ডিয়াতে প্রায় 30% গ্র্যাজুয়েট বেকার। মানে ব্যাপারটা খুব সোজা, মানুষ যত বেশি শিক্ষিত হচ্ছে চাকরি পাওয়া তত কঠিন হয়ে যাচ্ছে। ইলেকশনের সময় আমরা সবাই একটা শব্দ বারবার শুনি, রোজগার। প্রতিটি সরকার বলে নতুন চাকরি হবে, স্কিল ডেভেলপমেন্ট হবে, স্টার্ট আপ বাড়বে। শুনতে খুব ভালো লাগে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি কি? প্রতি বছর নতুন গ্র্যাজুয়েট বেরোচ্ছে লাখে লাখে, আর ভ্যাকেন্সি খুলছে হাজারো কষ্ট করে। প্রাইভেট সেক্টরের অবস্থা খুব একটা ভালো না, লো স্যালারি, লম্বা কাজের সময়, কোনো জব সিকিউরিটি নেই, আর সবচেয়ে বড় কথা, গ্রোথ প্রায় নেই। একজন ফ্রেশার আজ 15 থেকে 20 হাজার টাকায় চাকরি শুরু করে, কিন্তু 5 থেকে 6 বছর পরও তার ইনকাম খুব একটা বদলায় না। কিন্তু ইনফ্লেশন থামে না, ভাড়া বাড়ে, খাবারের দাম বাড়ে, মেডিকেল খরচ বাড়ে, কিন্তু স্যালারি একই জায়গায় আটকে থাকে। আর বেকারত্ব শুধু পকেটের সমস্যা নয়, এটা মাথার ভেতরের সমস্যাও। প্রতিটা রিজেক্টেড ইমেল, প্রতিটা ফেল করা পরীক্ষা, প্রতিটা সরি ইউ আর নট সিলেক্টেড আস্তে আস্তে আত্মবিশ্বাস ভেঙে দেয়। আর অনেক সময় তো পরীক্ষাও ঠিক মতো হয় না, পেপার লিক, ক্যান্সেল, রেজাল্ট ডিলে, সব মিলিয়ে একজন যুবক ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ে। তখন একটা প্রশ্ন মাথায় আসে, যদি চাকরির জন্য এত ভিড় হয়, তাহলে কি সারা জীবন অপেক্ষা করেই যাব? সত্যি কথা বলতে কি, আজকের জব মার্কেটটা ট্রেনের জেনারেল কামরার মতো, জায়গা কম আর উঠতে যাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। এখন প্রতিটা পরীক্ষা একটা লটারির মতো, আর প্রতিটা রিজেকশন একটা নতুন কষ্ট। আর হ্যাঁ, একটা কথা আমরা প্রায় এড়িয়ে যাই, সেটা হলো আমাদের দেশে নতুন জব সেই স্পিডে তৈরি হচ্ছে না যেভাবে গ্র্যাজুয়েটরা পাস করে বেরোচ্ছে। মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে। আপনি যতই ট্যালেন্টেড হন, ভালো চাকরি পাবেন এর কোনো গ্যারান্টি নেই। এই জায়গায় এসে অনেক যুবকের মাথায় প্রথমবার একটা চিন্তা আসে, নিজের কিছু শুরু করলে কেমন হয়, একটা ছোট বিজনেস বা স্টার্ট আপ। কিন্তু এখানেও সমস্যা, যেদিকেই তাকাও কম্পিটিশন। রেস্টুরেন্ট খুলতে জানতো, গলিতে একটা নতুন ক্যাফে খুলে যায়, কাপড়ের ব্যবসা শুরু করতে গেলেই দেখা যায় আগেই হাজার হাজার মানুষ এই লাইনে বসে আছে। আর ডিজিটাল সার্ভিসে তো একজন ফ্রিল্যান্সারের সামনে 10 জন ফ্রিল্যান্সার দাঁড়িয়ে থাকে। তখন মনে হয় আমি নতুন করে কি করব? আর বন্ধুরা, ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ থেমে যায়। আইডিয়া থাকে, স্বপ্ন থাকে, কিন্তু অ্যাকশন নেয় না, কারণ তারা ভাবে সব কিছুতেই তো কম্পিটিশন আছে। কিন্তু কেউ এটা ভাবে না যে কম্পিটিশন সব জায়গায় আছে, কিন্তু সব জায়গায় সুযোগ একরকম নয়। আজকের এই ভিডিওটা এখানেই আলাদা, কারণ এখানে আমি আপনাদের এমন 4টে ছোট কিন্তু ইউনিক বিজনেস আইডিয়া দেখাবো, যেগুলো হয়তো আপনি আগে ইউটিউবে ডিটেলসে শোনেননি। এই আইডিয়াগুলো কম ক্যাপিটালে শুরু করা যায়, নতুনদের জন্য রিয়ালিস্টিক, এবং সবচেয়ে বড় কথা, এগুলোতে এখনো কম কম্পিটিশন আছে। এগুলো কোনো রাতারাতি কোটিপতি স্কিম না, বরং বাস্তবসম্মত পথ, যেটা ধীরে ধীরে আপনাকে একটা নতুন ডিরেকশনে নিয়ে যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আইডিয়া নাম্বার 1, রিউজেবল ডায়াপার বিজনেস। ভাবুন তো, আপনার বাড়িতে বা পাশের বাড়িতে যদি একটা ছোট বাচ্চা থাকে, তাহলে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রতিদিন দরকার হয় সেটা কি? খাবার নয়, খেলনা নয়, ডাইপার। আজকের দিনে বাচ্চা মানেই ডাইপার। ডাইপার ছাড়া যেন এক মুহূর্ত চলে না। দিন হোক বা রাত, ঘুমের সময় হোক বা বাইরে যাওয়ার সময়, একটা বাচ্চা মানেই দিনে গড়ে 5 থেকে 6টা ডাইপার লাগেই। এখন একটু হিসাব করি, একটা বাচ্চা যদি দিনে গড়ে 5 থেকে 6টি ডাইপার ব্যবহার করে, তাহলে মাসে প্রায় 150 থেকে 180টা ডাইপার লাগে। একটা ডাইপারের দাম ধরুন 10 টাকা থেকে 20 টাকা। মানে শুধু ডাইপারের পিছনেই একটা সাধারণ পরিবারের মাসে 2000 টাকা থেকে 3000 টাকা খরচ হয়ে যায়। এক বছরের হিসাব করলে 25 থেকে 30 হাজার টাকা শুধু ডাইপারে, শুধু একটা জিনিসে, যেটা ব্যবহার করার কয়েক ঘন্টার মধ্যেই ডাস্টবিনে চলে যায়। ভাবুন তো, আপনি কষ্ট করে ইনকাম করছেন, আর সেই টাকা
ময়লার ডিব্বায় ফেলে দিচ্ছেন, কারণ এগুলো ডিসপোজেবল ডাইপারগুলো বায়োডিগ্রেডেবল না। মানে আপনি আজ একটা ডাইপার ব্যবহার করে ফেললেন, কিন্তু সেটা মাটির নিচে পুরোপুরি মিশে যেতে 400 থেকে 500 বছর পর্যন্ত সময় নিতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একটা মাত্র ডাইপার। এখন ভাবুন, প্রতিদিন কোটি কোটি ডাইপার ল্যান্ডফিলে জমা হচ্ছে, নদীতে যাচ্ছে, সমুদ্রতে যাচ্ছে, আর শেষ পর্যন্ত আমাদেরই খাবার, পানি, পরিবেশের ওপর প্রভাব ফেলছে। বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভুলে গেলে চলবে না। ডিসপোজেবল ডায়াপারগুলো বেশিরভাগই প্লাস্টিক বেস, এগুলো ভেতরের আর্দ্রতা শুষে নেয়। এর ফল কি হয় জানেন? ত্বকে লাল দাগ, চুলকানি, কখনো কখনো ফাঙ্গাল ইনফেকশন। মানে কি দাঁড়ালো? টাকা গেল, পরিবেশ নষ্ট হলো, আর বাচ্চার ত্বক কষ্ট পেল। একটা ছোট জিনিস, কিন্তু প্রভাবটা ফাইন্যান্সিয়াল প্লাস ইনভায়রনমেন্ট প্লাস হেলথ, 3 দিকেই বড় ক্রাইসিস। আর ঠিক এখানেই আসে একটা স্মার্ট, অর্থবহ আর লাভজনক সমাধান। রিউজেবল ডায়াপার মানে শুধু ডায়াপার না, এটা একটা চিন্তার পরিবর্তন। এই ডায়াপারগুলো তৈরি হয় অর্গানিক কটন বা বাঁশের ফেব্রিক দিয়ে। এগুলো হয় নরম, বেতাবল, বাচ্চার ত্বকের জন্য অনেক বেশি সেফ। ভেতরে থাকে একটা অ্যাবজর্বেন্ট প্যাড, যেটা আর্দ্রতা শুষে নেয়। আর সবচেয়ে ভালো বিষয়, ধুয়ে বারবার ব্যবহার করা যায়। একটা ভালো মানের রিউজেবল ডায়াপার 200 থেকে 300 বার পর্যন্ত ধোয়া যায়। ধরুন, একটা রিউজেবল ডায়াপারের দাম 600 থেকে 800 টাকা। এই একটাই ডায়াপার 6 থেকে 8 মাস পর্যন্ত ব্যবহার করা যায়। আর ডিসপোজেবল ডায়াপারে প্রতি মাসে 2000 টাকা খরচ। এখন হিসাবটা আপনিই করুন। একবারের ইনভেস্টমেন্ট, তারপর শুধু সাশ্রয়। এ কারণে আজ অনেক সচেতন প্যারেন্ট রিউজেবল ডায়াপারের দিকে ঝুঁকছে। আর এখানেই আপনার বিজনেসের সুযোগ। এই বিজনেস শুরু করতে আপনার বড় ফ্যাক্টরি বা কোটি টাকা দরকার নেই। 1 লাখ টাকার কম ইনভেস্টমেন্টেই শুরু করা যায়। যা লাগবে, ছোট স্টিচিং সেটআপ, অর্গানিক কটন বা বাম্বু ফেব্রিক, বেসিক টেলারিং স্কিল। একটা ডায়াপার বানাতে খরচ পড়ে 200 থেকে 250 টাকা, বিক্রি করা যায় 600 থেকে 800 টাকায়। একইভাবে রিউজেবল স্যানিটারি প্যাড বানাতে খরচ 50 থেকে 60 টাকা, বিক্রি 250 থেকে 300 টাকা। মানে প্রতিটা প্রোডাক্টে 3 থেকে 4 গুণ মার্জিন। চাহিদা, প্রতিটা ঘরেই কাস্টমার। মার্কেটিং করবেন কিভাবে? আজকের দিনে মার্কেটিং মানেই শুধু দোকান না। ইনস্টাগ্রামে মমিদের জন্য রিল বানান, প্যারেন্টিং গ্রুপে ভ্যালু কন্টেন্ট শেয়ার করুন, অ্যামাজন, ফ্লিপকার্টে লিস্ট করুন, লোকাল বেবি শপ বা ফার্মেসির সাথে টাই আপ করুন। সবচেয়ে বড় মার্কেটিং হবে একজন খুশি মা। কারণ একজন মা যদি খুশি হন, তিনি আরও 10 জন মাকে বলবেন। আপনি শুরু করবেন ডায়াপার দিয়ে, তারপর যোগ করতে পারবেন নার্সিং প্যাড, ক্লথ ন্যাপি, ইকো ফ্রেন্ডলি কিট। আর সচেতন বাড়ার সাথে সাথে এনজিও, সরকারি স্কিম থেকেও সাপোর্ট পাওয়ার সুযোগ আছে। শেষ কথা বন্ধুরা, চাকরির বাজারে ভিড় আছে, কিন্তু সমস্যার বাজারে ভিড় নেই। যে সমস্যার সমাধান করতে পারবে, সেই ভবিষ্যৎ তৈরি করবে। রিউজেবল ডায়াপার শুধু একটা বিজনেস না, এটা পরিবেশ, পরিবার আর ভবিষ্যতের জন্য কাজ। একবার ভেবে দেখুন। আইডিয়া নাম্বার 2, পেট ফ্রেন্ডলি ক্যাফে। ভাবুন তো একবার, আপনি সন্ধ্যাবেলা বন্ধুর সাথে কফি খেতে যেতে চান, কিন্তু সমস্যা একটাই, আপনার প্রিয় কুকুরটা বা বিড়ালটা বাসায় একা রেখে যেতে হবে। আর এখানেই আজকের মানুষের মনটা একটু ভারী হয়ে যায়, কারণ এখন পোষা প্রাণী আর শুধু পোষা প্রাণী নয়, ওরা এখন পরিবারের সদস্য। পোষা প্রাণী এখন জীবনের একটা অংশ। আজকের সময় ভারত আর বাংলাদেশ দুটো জায়গাতেই পেট রাখা একটা ট্রেন্ড হয়ে গেছে। আপনি যদি নিজের আশেপাশে তাকান, দেখবেন প্রায় প্রতি 3টে বাড়ির মধ্যে একটা বাড়িতে কুকুর বা বিড়াল আছেই। আগে পোষা প্রাণী রাখা হতো, কুকুর মানে পাহারা, বিড়াল মানে ইঁদুর ধরা। কিন্তু সময় বদলেছে, এখন পেট ওনাররা তাদের পোষা প্রাণীকে সন্তানের মতো ভালোবাসে। আলাদা খাবার, আলাদা বিছানা, গ্রুমিং সেশন, এমনকি জন্মদিনের পার্টি। আজকের ইয়াং জেনারেশন, বিশেষ করে 25 থেকে 35 বছরের মানুষ অনেক সময় একা অনুভব করে, আর তখন এই পোষা প্রাণীটাই হয় সবচেয়ে কাছের সঙ্গী। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা তখনই শুরু হয় যখন এই মানুষগুলো বাইরে যেতে চায়। ধরুন আপনি আর আপনার বন্ধু কফি খেতে গেলেন, কিন্তু ক্যাফে ঢুকতেই বলা হলো, সরি, পোষা প্রাণী নেওয়া যাবে না। মানে কি? আপনাকে আগে আপনার পোষা প্রাণীটাকে বাসায় রেখে আসতেই হবে, চাইলেও কোনো বিকল্প নেই। আর ঠিক এখান থেকেই জন্ম নেয় একটা ইউনিক, ইমোশনাল আর ডিমান্ডিং বিজনেস আইডিয়া, পেট ফ্রেন্ডলি ক্যাফে। এখন কল্পনা করুন একটা এমন ক্যাফে যেখানে আপনি বন্ধুদের সাথে বসে কফি খাচ্ছেন, আর আপনার কুকুরটা পাশে একটা প্লে এরিয়ায় খেলছে।
আপনার জন্য কফি, স্যান্ডউইচ, বেকারি আইটেম, আর আপনার পোষা প্রাণীর জন্য টিটোস, পেট বিস্কুট, সুগার ফ্রি পেট কেক। এইটা শুধু ক্যাফে না, এইটা একটা এক্সপিরিয়েন্স। একবার কেউ এলে সে আর শুধু কফি খেতে আসবে না, সে আবার ফিরবে অনুভূতির জন্য। আয়ের সুযোগ কোথায়? এখন ব্যবসার দিক থেকে ভাবুন। এই ক্যাফেতে আপনার আয় শুধু খাবার থেকে হবে না, আয়ের রাস্তা অনেকগুলো। পেট ফুড বিক্রি, কলার, লিজ, খেলনা, গ্রুমিং সার্ভিস, পোষা প্রাণীর বার্থডে পার্টি। একটা পেট ফ্রেন্ডলি ক্যাফে ধীরে ধীরে হয়ে ওঠে একটা কমিউনিটি হাব, যেখানে পেট লাভাররা আসে, আড্ডা দেয়, নিজেদের গল্প শেয়ার করে। আর এখানেই সবচেয়ে বড় জিনিসটা তৈরি হয়, লয়াল কাস্টমার। এই ধরনের ক্যাফের জন্য মিনিমাম 800 থেকে 900 স্কোয়ার ফিট জায়গা দরকার, কারণ এখানে থাকবে মানুষের ডাইনিং এরিয়া, আলাদা পেট ফ্রেন্ডলি জোন, ওপেন লোন হলে সবচেয়ে ভালো। আর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। ফ্লোরিং যেন সহজে পরিষ্কার করা যায়, পেটদের জন্য খেলনা, স্কেচিং পোল, সেফ এবং হাইজেনিক পরিবেশ, সব কিছু এমনভাবে ডিজাইন করবেন যাতে মালিক আর পোষা প্রাণী দুজনেই রিল্যাক্স ফিল করে। ইনভেস্টমেন্ট কত? সব মিলিয়ে আনুমানিক 10 থেকে 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট ধরতে পারেন। এটা জায়গার শহরের উপর কম বেশি হতে পারে, কিন্তু সম্ভাবনাটা অনেক বড়। এই বিজনেসে আপনার সবচেয়ে বড় অস্ত্র সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম আর ফেসবুকে পেট ওনারদের কমিউনিটি খুবই শক্ত। আপনি যা করবেন, কিউট পেট রিলস, মজার মুহূর্ত, বার্থডে সেলিব্রেশন, বিশ্বাস করুন এই কন্টেন্ট নিজে থেকেই ভাইরাল হবে। আর অনলাইনেও মিট আপ, পার্টি আয়োজন করলে মানুষ আপনার ক্যাফের সাথে ইমোশনাল কানেক্ট করবে। শেষ কথা বন্ধুরা, পেট ফ্রেন্ডলি ক্যাফে শুধু একটা বিজনেস না, এটা একটা জীবনযাপনের অভিজ্ঞতা। এই ইন্ডাস্ট্রি এখনো শুরুর পর্যায়ে, মানে যারা এখন ঢুকবে তারা পাবে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। আপনি যদি সত্যি মানুষের ভালোবাসা আর বিজনেস দুটো একসাথে করতে চান, তাহলে এই আইডিয়াটা ভেবে দেখতেই পারেন। আইডিয়া নাম্বার 3, এল্ডারলি কম্প্যানিয়নশিপ। ভাবুন তো একটু, আমরা সবাই আজ নিজের ভবিষ্যৎ গড়তে কত দূরে চলে যাচ্ছি। কেউ চাকরির জন্য অন্য শহরে, কেউ পড়াশোনার জন্য অন্য দেশে, কেউ আবার সকাল থেকে রাত পর্যন্ত অফিসের চাপে ব্যস্ত। কিন্তু এই দৌড়ের মাঝে একটা বিষয় আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি, বাড়িতে থাকা আমাদের বাবা মা। আজ ভারত আর বাংলাদেশ দুটো দেশেই একটা নীরব পরিবর্তন হচ্ছে, যেটা আমরা বুঝছি কিন্তু খোলাখুলি কথা বলছি না। আর সেটা হলো নিউক্লিয়ার ফ্যামিলি। আগে এক বাড়িতে দাদা দাদি, বাবা মা, ছেলে মেয়ে সবাই একসাথে থাকতো। এখন বেশিরভাগ পরিবারে শুধু স্বামী, স্ত্রী আর সন্তান। একটা রিপোর্ট বলছে আজ প্রায় 50% পরিবার নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, আর এই সংখ্যাটা প্রতি বছর বাড়ছেই। এর সবচেয়ে বড় কারণ কি? পড়াশোনা, চাকরি, ভালো জীবনের খোঁজে শহর বা দেশের বাইরে চলে যাওয়া। কিন্তু এর একটা লুকানো দাম আছে। এই পরিবর্তনের ফলে অনেক বয়স্ক বাবা মা আজ ঘরে একা হয়ে যাচ্ছেন, শারীরিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে। ভাবুন, একজন বৃদ্ধ মানুষ ডাক্তারের কাছে যেতে চান কিন্তু সাথী নেই, ব্যাংকে ছোট কাজ আছে কিন্তু লাইনে দাঁড়ানোর শক্তি নেই, বা শুধু বিকেলে কারো সাথে বসে দুটো কথা বলতে চান কিন্তু ঘরটা নীরব। এই একাকিত্বটাই আজ তাদের সবচেয়ে বড় সমস্যা। আর এখানেই তৈরি হয়েছে একটা বড় গ্যাপ। এই গ্যাপ থেকেই জন্ম নেয় একটা অসাধারণ মানসিক এবং লাভজনক বিজনেস আইডিয়া, এল্ডারলি কম্প্যানিয়নশিপ সার্ভিস। মানে কি? মানে আপনি এমন একটি সার্ভিস চালু করবেন যেখানে প্রশিক্ষিত ভরসাযোগ্য মানুষরা বয়স্ক বাবা মাদের পাশে থাকবে। কেউ তাদের সাথে ডাক্তার দেখাতে যাবে, কেউ ব্যাংকের কাজ বা বিল পেমেন্টে সাহায্য করবে, কেউ প্রতিদিন একটু হাঁটতে নিয়ে যাবে, কেউ শুধু পাশে বসে গল্প করবে, প্রয়োজনে ওষুধ বা ছোটখাটো জিনিস এনে দেবে। শুনতে ছোট মনে হলো, বয়স্ক মানুষের কাছে এই কাজগুলো অমূল্য। এখানে আপনি শুধু একটা সার্ভিস দিচ্ছেন না, আপনি তৈরি করছেন একটা ইমোশনাল সাপোর্ট সিস্টেম। কারণ বয়স বাড়লে সবচেয়ে বেশি দরকার হয় ভরসা, সময়, একটু যত্ন। এখন ব্যবসার দিকটা দেখি। ভারতে এবং বাংলাদেশে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। একটা রিপোর্ট অনুযায়ী 2050 সালের মধ্যে ভারতে বয়স্ক জনসংখ্যা 38 কোটিরও বেশি হবে। মানে কি বোঝা গেল? এই মার্কেট কখনো ছোট হবে না, ডিমান্ড কখনো শেষ হবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সার্ভিসের জন্য টাকা দিতে রাজি থাকে কারা? কর্মজীবী ছেলেমেয়েরা, এনআরআই প্রফেশনালরা, যারা নিজেরা পাশে থাকতে পারে না কিন্তু বাবা মায়ের যত্নের বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতে চায় না। এখন প্রশ্ন আসবে, ইনভেস্টমেন্ট কত লাগবে? সুখবর হলো, এই বিজনেস শুরু করতে খুব বেশি টাকা লাগে না। আপনার দরকার 4 থেকে 5 জন বিশ্বস্ত ও প্রশিক্ষিত স্টাফ, একটা ফোন নাম্বার বা সহজ বুকিং সিস্টেম, বেসিক ট্রেনিং যেমন আচরণ, ব্যবহার, নিরাপত্তা। আপনি চাইলে ছোট স্কেলে শুরু করে ধীরে ধীরে বড় করতে পারেন।
মার্কেটিং কিভাবে করবেন? আবাসিক কলোনি ও সিকিউর সিটিজেন সোসাইটির সাথে যোগাযোগ, ডাক্তার ও ক্লিনিকের মাধ্যমে রেফারেল, সোশ্যাল মিডিয়ায় এনআরআই ও কাজ করা তরুণদের টার্গেট করে অ্যাড। বিশ্বাস করুন, এই অ্যাড দেখেই অনেক মানুষ ভাববে এই সার্ভিসটা তো আমার বাবা মায়ের জন্য দরকার। এখন আসছি রেভিনিউ মডেলে। এখানে আপনি আয় করতে পারেন আওয়ারলি বেসিস, যেমন ডাক্তারখানা ভিজিট, ব্যাংকের কাজ, একদিনের সাপোর্ট, মান্থলি প্যাকেজ যেমন নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় সেবা, এক্সট্রা সার্ভিস যেমন শপিং, উৎসবের সময় সঙ্গ, বিশেষ প্রয়োজন। সহজ ভাষায় বললে এই বিজনেসে প্রফিট আছে, স্কেল আছে, আর সবচেয়ে বড় কথা একটা উদ্দেশ্য আছে। আর যখন ব্যবসা আর মানুষের উপকার একসাথে হয়, সেখানে গ্রোথ আপনিই আসে। আজ আপনি যদি 25 থেকে 35 বছরের একজন হন, ভাবুন আপনি নিজে যেমন ব্যস্ত, আগামী দিনে আপনার বাবা মাও তেমন একা হয়ে যেতে পারেন। এই সমস্যার সমাধানটাই হতে পারে আপনার আগামী বিজনেস। আইডিয়া নাম্বার 4, ওয়েস্ট টু প্রোডাক্ট। ভাবুন তো একবার, যে জিনিসটা আজ আপনি আবর্জনা বলে ফেলে দিচ্ছেন, সেই জিনিসটাই যদি কাল আপনার নিয়মিত আয়ের উৎস হয়ে যায়। শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু বাস্তবটা হলো, এই মুহূর্তে আমরা যে দেশে আছি, ভারত হোক বা বাংলাদেশ, প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য তৈরি হচ্ছে। প্লাস্টিক বোতল, পুরনো কাগজ, ভাঁজ, চেয়ার বা টেবিল, টায়ার, পুরনো ইলেকট্রনিক জিনিস। লিস্টটা এত বড় যে ভাবলেই মাথা ঘুরে যায়। সাধারণত কি হয়, এই সব কিছু গিয়ে জমে ল্যান্ডফিল বা ডাস্টবিন গ্রাউন্ডে, আর সেখান থেকেই শুরু হয় পরিবেশে ধীরে ধীরে ক্ষতি। কিন্তু এখানেই আসে স্মার্ট মানুষের সুযোগ। আমি যদি আপনাকে বলি, এই আবর্জনাগুলোর মধ্যেই লুকিয়ে আছে একটা ভবিষ্যৎমুখী বিজনেস। এই আইডিয়াটার নাম ওয়েস্ট টু প্রোডাক্ট, বা সহজ ভাষায় বললে যা মানুষ ফেলে দেয় সেটাকেই বিক্রির পণ্য বানানো। এই ব্যবসার কনসেপ্টটা কি, সহজ করে বুঝি। এই ব্যবসার আইডিয়াটা খুব জটিল কিছু না। যে জিনিসের দাম আগে শূন্য ছিল, সেটাকেই একটু বুদ্ধি, একটু ক্রিয়েটিভিটি আর একটু ডিজাইনের মাধ্যমে নতুন একটা পণ্যে বদলে দেওয়া। উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। প্লাস্টিক বোতল দিয়ে ঘর সাজানোর ডেকোর আইটেম, পুরনো টায়ার দিয়ে গার্ডেন পট বা স্টাইলিশ চেয়ার, পুরনো কাপড় দিয়ে ক্যান্ডি ব্যাগ, ম্যাট বা কুশন কভার। একটা সময় যেগুলো কোনো দাম ছিল না, সেগুলোই এখন মানুষ প্রিমিয়াম দামে কিনছে। এই পুরো প্রসেসটাকে বলা হয় আপসাইক্লিং। এখন প্রশ্ন, এই ব্যবসা কেন ভবিষ্যৎ? কারণ সময় বদলেছে। আজকের 25 থেকে 35 বছরের মানুষ শুধু সস্তা জিনিস খোঁজে না, তারা খোঁজে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, ইউনিক ডিজাইন, স্টোরির সাথে কানেক্ট করা জিনিস। মানুষ এখন বলতে ভালোবাসে এই জিনিসটা রিসাইকেল, এই প্রোডাক্টটা পরিবেশ বান্ধব। আর এই মানসিকতাই এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি। একদিকে পরিবেশ বাঁচছে, অন্যদিকে আপনার ব্র্যান্ডে আলাদা একটা পরিচয় তৈরি হচ্ছে। ইনভেস্টমেন্ট কত লাগবে? অনেকেই ভাবেন এটা বুঝি খুব বড় লেভেলের ব্যবসা। আসলে না, এই ব্যবসা শুরু করা যায় মাঝারি বাজেটে। আপনার দরকার ছোট একটা ওয়ার্কশপ বা ঘরের একটা অংশ, সাধারণ টুলস, কাটার, ডিল, পেন্ট, ফিনিশিং সামগ্রী, নিজের স্কিল বা 1-2 জন দক্ষ কারিগর। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? কাঁচা মাল প্রায় ফ্রি। বর্জ্য আপনি পাবেন স্ক্র্যাপ ডিলার থেকে, লোকাল এলাকা থেকে, বা অনেক সময় মানুষ নিজেরাই দিয়ে দেবে। মানে খরচ যাবে মূলত ডিজাইন, ফিনিশিং, ব্র্যান্ডিং আর মার্কেটিংয়ে। বিক্রি করবেন কোথায়? এটাই আসল গেম। এখন আর দোকান না থাকলে ব্যবসা চলে না, এই ধারণা পুরনো। এই বিজনেসের সবচেয়ে বড় অস্ত্র হলো সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। আপনি যদি সুন্দর করে আপনার প্রোডাক্টের ছবি, বিফোর আফটার ভিডিও, রিলস বানান, তাহলে অর্গানিক রিচ এমনিতেই আসবে। এর পাশাপাশি ই কমার্স প্ল্যাটফর্ম, লোকাল এক্সিবিশন, ইকো ফ্রেন্ডলি মেলা, সব জায়গাতে এই প্রোডাক্টের চাহিদা আছে। আয় করার একাধিক রাস্তা। এই ব্যবসায় শুধু একভাবে আয় হয় না, সরাসরি প্রোডাক্ট সেল, কাস্টমাইজ অর্ডার, ক্লায়েন্ট যা চাইবে, ওয়ার্কশপ বা ট্রেনিং ক্লাস, বড় ব্র্যান্ডের সাথে সিএসআর কোলাবোরেশন। অনেক কোম্পানি এখন তাদের সিএসআর কাজের জন্য ইকো ফ্রেন্ডলি সলিউশন খুঁজছে, আর এখানে আপনি বড় অর্ডার পেতে পারেন। শেষ কথা, ওয়েস্ট টু প্রোডাক্ট শুধু একটা ব্যবসা না, এটা একটা দায়িত্বশীল জীবনধারা। একদিকে আপনি নিজের ইনকাম তৈরি করছেন, নিজের ব্র্যান্ড বানাচ্ছেন, অন্যদিকে পরিবেশ বাঁচাতে ছোট হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আজ যেটাকে মানুষ আবর্জনা ভাবছে, সেটাকেই যদি আপনি সুযোগ হিসেবে দেখতে পারেন, তাহলে ভবিষ্যৎটা সত্যিই আপনার। এই পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটা কথা পরিষ্কার, আপনি শুধু ভিডিওটা দেখার জন্য আসেননি, আপনি নিজের ভবিষ্যৎটা নিয়ে ভাবছেন। এই ভিডিওতে আমি যে ব্যবসার আইডিয়াগুলো দেখালাম, দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু ঠিকভাবে করলে এই ছোট আইডিয়াগুলোই বড় পরিবর্তন আনতে পারে। একবার ভেবে দেখুন।
অনেক মানুষ আছে যারা বলে আর একটু টাকা হলে শুরু করব, সময় পেলে করব, আগে চাকরিটা ঠিক হোক। কিন্তু সত্যি কথা হলো, সময় নিজে থেকে আসে না, সুযোগও দরজায় এসে দাঁড়ায় না, নিজেকে এগিয়ে যেতে হয়। এই আইডিয়াগুলো শোনার পর এখন সিদ্ধান্তটা আপনার। আপনি কি এটাকে আর একটা ভিডিও দেখে স্ক্রল করে চলে যাবেন, নাকি আজ থেকেই বলবেন আমি শুরু করব, আমি শিখব, আমি নিজের ভবিষ্যৎ নিজেই বানাবো? মনে রাখবেন, আপনার বয়স 25 হোক বা 35, এখনো দেরি হয়নি। কিন্তু আজ শুরু না করলে আগামী বছরও আপনি এই একই জায়গায় আটকে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একজন বন্ধুর সাথে শেয়ার করুন, হতে পারে এই ভিডিওটাই তার জীবনের একটা নতুন শুরু। আর কমেন্টে অবশ্যই লিখবেন এই 4টা আইডিয়ার মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।